রাধা, রাধা, কই রে মা? কোথায় গেলি? এই তো চুলে তেল দিচ্ছি মা। এই কলসিটা নিয়ে পুকুরে যা তো, জল নিয়ে আয়। না মা, আমি এই রোদে ঘর থেকে কোথাও যেতে পারবো না। সারাদিন এমন চুল নিয়ে পড়ে থাকলে চলবে? সারাদিন শুধু চুলে এই করছে ওই করছে, এই চুল নিয়ে এত পড়ে থাকলে হবে না। হ্যাঁ, কানের কাছে চিৎকার করো না তো, আমি বাড়ির কোনো কাজই করতে পারবো না। স্বামীর ঘরে গিয়ে কি করবি শুনি? কুটো নেড়ে তো দুটো করিস না। স্বামীর ঘরে তো এমন রাজরানীর মতো থাকতে পারবি না। কে বলেছে পারবো না? একটা বড়লোক দেখে ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, বুঝলে? তাহলে আমার আর কোনো কাজ করতে হবে না, আমি আমার চুলের যত্ন নিতে পারবো। তোর সাথে কথাই পেরে উঠতে পারবো না। শোন, একটু পর ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি রান্নাটা সেরে নেই। পর রাধার মা চলে যায়, আর রাধা তখনই তার আয়নার সামনে বসে পড়ে সাজতে। কিছুক্ষণ পর পাত্রপক্ষ চলে আসে। তবুও রাধার সাজ শেষ হয় না। তখনই রাধার মা রাগ হয়ে যায়, আর রাধার মা রাগ করে রাধার ঘরে যায়। কি রে রাধা, এখনো আয়নার সামনে বসে আছিস? এই চুলগুলো এখনো আঁচড়ানো হয় না? ওনারা যে চলে এসেছে। আর একটু, এই তো চলে যাচ্ছি। এরপর রাধা বাহিরে আসে আর পাত্রের সামনে যায়। পাত্র কে? এখানে দুজনেই তো বয়স্ক। ওই তো, উনি হলো পাত্র। মা, কি সব বলছো তুমি? এই টাকওয়ালা বয়স্ক লোকটা? মা, আমার ছেলে পছন্দ হয়নি, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার কত সুন্দর চুল, আর আমি কি না বিয়ে করব এই টাকওয়ালাকে? এরপর রাধা রাগ করে তার ঘরে চলে যায়। আমাদের এভাবে ডেকে এনে অপমানের মানে কি? আপনার মেয়ের এত অহংকার, আমার ছেলেকে টাকলা বলে? চুলের এত অহংকার! চল বাবা, এর থেকে ভালো মেয়ের সাথে তোকে বিয়ে দেব। পর পাত্রপক্ষ রাগ করে চলে যায়, আর রাধার মা রাগ করে রাধার ঘরে যায়। এটা তুই কি করলি? ছেলেটা কত বড় লোক, তুই জানিস? সারা জীবন পায়ের ওপর পা তুলে খেতে পারতি। তুমি চুপ থাকো তো। কলেজে কত সুন্দর সুন্দর ছেলেরা আমার এই চুলের জন্য আমার পেছনে ঘুরতো, জানো? আর আমি কি না এই টাকওয়ালা বুড়োটাকে বিয়ে করব? শোন মা, কোনো কিছু নিয়ে এত অহংকার করতে নেই। আর একদিন মোড়লের স্ত্রীর চোখ পড়ল আলমারির নিচে। আরে, ওই আলমারির নিচে কি পড়ে আছে? ওটা তো চকচক করছে, গিয়ে দেখি তো একবার। এ কথা বলে মোড়লের স্ত্রী সে আলমারির কাছে গিয়ে সে জিনিসটা হাতে নেয়। আরে, এটা তো আমার গহনাটা, যেটা কয়দিন আগে হারিয়ে গিয়েছিল। আর এটা কিনা এখানে পড়ে আছে। আর আমি সেদিন বিমলকে অনেক কথা শুনিয়েছিলাম। না না, আমি যে গহনাটি পেয়েছি, এ কথা আমার স্বামী জানতে পেলে আমায় অনেক কথা শোনাবে। আমি বরং এটা অন্য জায়গায় রেখে দেই। মোড়লের স্ত্রী তার গহনাটি অন্য স্থানে রেখে দিল আর মনে মনে বলতে লাগলো, আমি কি না বিমলের সাথে অনেক বাজে ব্যবহার করলাম? না, এ কাজ করা আমার ঠিক হয়নি। আর আমি যে গহনাটি পেয়েছি, এটিও যেন কেউ জানতে না পারে। এ কথা বলে মোড়লের স্ত্রী ঘর থেকে বাহিরে যায়। আর তখনই মোড়লের সাথে বিমল কথা বলতে থাকে।
মোড়ল মশাই, আপনাদের বাড়িতে কাজ করার 2 মাস পার হয়ে গেছে, আর আপনি আমার মজুরিও দিয়েছেন। আর তাই আমি আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ করলাম। আপনি মালকিনকে নিয়ে কাল অবশ্যই আসবেন। ঠিক আছে, অবশ্যই যাব। এ কথা বলে বিমল চলে গেল। আর মোড়লের স্ত্রী মোড়লের কাছে এলো। বিমল তোমায় কি বলে গেল? হ্যাঁ, বিমল আমাদের নিমন্ত্রণ করলো। কি? ওই চাকরের বাড়িতে নিমন্ত্রণ? না, আমি কোথাও যেতে পারবো না। ওই চাকরের বাড়িতে আমি যাব না। চাকর হয়েছে বলি কি ওর বাড়িতে আমরা যেতে পারবো না নাকি? না, যেতে পারবো না। তুমি হলে গ্রামের মোড়ল, আর তুমি কি না একজন চাকরের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে? গরিব আর ধনী দেখে সবকিছু যাচাই করা ঠিক না, বুঝলে? আমরা কালকেই ওর বাড়িতে যাব। পরদিন সকালে মোড়ল তার স্ত্রীকে নিয়ে বিমলের বাড়িতে আসে। বিমলের স্ত্রী তাদের জন্য অনেক খাবারের আয়োজন করে। এরপর মোড়ল ও তার স্ত্রী খাবার খেয়ে নেয়। ওহ, আজ বহুদিন পর এরকম খাবার খেলাম, মনটা ভরে গেল। বিমল, তোদের বাড়িতে এসে আমাদের যে অনেক ভালো লাগলো। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছো। আর আমি আজকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে আমার গহনাটা সেদিন বিমল চুরি করেনি। সেটা আলমারির নিচে পড়ে গিয়েছিল, আর সেদিন সেটা আমি পেয়েছি। দেখলে তো, আমি বলেছিলাম না বিমল এ কাজ করেনি। এ কথা শুনে বিমল খুশি হয়ে গেল। তখন মোড়ল ও তার স্ত্রী সেখান থেকে চলে গেল। বিমল ও তার বউকে নিয়ে সুখী দিন কাটাতে লাগলো।